আসসালামু আলাইকুম। অ্যাডমিশন বা যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে থাকার একটি প্রধান কারণ হলো বেসিক স্ট্রং করা। আর বেসিক স্ট্রং করার জন্য এখানে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি খায়রুলের বেসিক ম্যাথ। খায়রুলের বেসিক ম্যাথ এই বইটা থেকে আমাদের সব ম্যাথ করার প্রয়োজন নাই, কিন্তু যেই ম্যাথগুলো আমরা করব বা যেই টপিকগুলো আমরা কভার করব সেগুলো করলে আমাদের প্রথমত বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এবং পরবর্তীতে আমাদের যখন পরীক্ষা দিতে যাব তখন দেখা যাবে যে এমন অনেক আনকমন কোশ্চেন থাকতে পারে যেগুলো আসলে আমাদের বেসিক ক্লিয়ার থাকলে আমরা অটোমেটিক সেগুলো অ্যান্সার দিতে পারি। তো এখন আসো, আমাদের খায়রুলের বেসিক ম্যাথের এটা আমাদের একটা সিরিজের প্রথম পর্ব, এবং এই পর্বে আমি খায়রুলের বেসিক ম্যাথের একদম প্রথম যে চ্যাপ্টার সেটা কমপ্লিট করব, এবং এই সম্পূর্ণ সিরিজ জুড়ে আমি তোমাদের খায়রুলের বেসিক ম্যাথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব। আমাদের একদম প্রথম যেই পর্ব, সেই পর্বে আমাদের একদম বেসিক কিছু ধারণা দেওয়া আছে। এই ধারণাগুলোর মধ্যে দেখো তো, প্রথম এইখান থেকে যদি আমরা শুরু করি যে এইটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা বলতে কি বোঝায় আমরা কি জানি? সংখ্যা আসলে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা এবং একটা হচ্ছে জটিল সংখ্যা। এই বাস্তব বলতে আসলে কি বোঝাচ্ছে? বাস্তব বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি, যেমন 1 2 3 4, তারপরে 1000 2000 500, আমাদের যে টাকার কথা আমরা বলি না, 100 টাকা 200 টাকা 500 টাকা, এই জিনিসগুলো আমাদের বাস্তব সংখ্যা। বা মনে করো আমার কাছে টাকা নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? শূন্য। এইটা একটা বাস্তব সংখ্যা। এখন এই যে এইখানে আমাদের বলা হচ্ছে রিয়েল নাম্বার সম্পর্কে বা বাস্তব সংখ্যা সম্পর্কে। তো এইখানে আমরা বাস্তব সংখ্যার একটা প্রপার ডেফিনেশন দিতে পারি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, এই তিনটাকে একত্রে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। তার মানে যার মধ্যে শূন্য এবং সকল ধনাত্মক সকল ঋণাত্মক এই তিন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা কি বলতে পারি? বাস্তব সংখ্যা বলতে পারি। তাহলে পরে বলছে ডিজিট বা অঙ্ক। আচ্ছা, এই জিনিসটা আমাদের একদম শুরু থেকেই কনফিউশন থাকে না যে আসলে সংখ্যা কি এবং অঙ্ক কি? দেখো তো, আমি যদি এখানে একটু লিখি যে 233, এইটা 233 আমাদের একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার মধ্যে দেখো তো, এই তিনকে আমরা কি বলে থাকি? একক। এই তিনকে আমরা কি বলি? দশক। এই দুইকে আমরা কি বলি? শতক। তার মানে এই সম্পূর্ণটা মিলে আমাদের একটা সংখ্যা, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা অঙ্ক। যখন আমাদের প্রশ্ন করবে যে অঙ্ক আসলে কি, তখন আমরা কি বলতে পারি? যে হিসাব বা গণনার জন্য ব্যবহৃত যে চিহ্ন বা প্রতীক, তাদেরকে আমরা কি বলতে পারি? অঙ্ক বলতে পারি। যেমন এই যে একটা গণনা না, 233 একটা গণনা, এই গণনার জন্য আমরা এখানে যেই সংখ্যাটা ব্যবহার করেছি তাকে একত্রে আমরা বলতেছি 233, কিন্তু প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা কি বলি? অঙ্ক বলি। তার মানে 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এরপরে 3 একটা অঙ্ক, এবং এদের স্থানীয় মান যদি আমি বলি, স্থানীয় মান বলতে এই তিনের স্থানীয় মান কত? একক, দশক, শতক, এরপরে আরো যদি থাকে যে একক, দশক, শতক, হাজার, এরকম আর কি। এখন আসো যে ইন্টিজার। ইন্টিজার বলতে কি বোঝায়? আমাদের পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে এটা তো আমরা সবাই জানি, তাই না? যে পূর্ণ সংখ্যা মনে করো 3, এইটা একটা পূর্ণ সংখ্যা। এরপরে 4 একটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি বলি 5/6, এইটা কি আসলে একটা পূর্ণ সংখ্যা? না, এইটা আমাদের একটা ভগ্নাংশ। এখন আসো এরপরে এই যে অড নাম্বার, ইভেন নাম্বার, আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না। এগুলা তোমার একটা বিজোড় নাম্বার এবং একটা জোড় নাম্বার। এই জিনিসগুলার একটু ইংলিশ টার্মগুলা মাস্ট মনে রাখবা, যে একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা। ইংলিশে যদি বলি, একটাকে আমরা বলি অড নাম্বার এবং একটাকে আমরা বলি ইভেন নাম্বার। এরপরে মেইনলি আছে আমাদের বিভাজ্য বা ডিভিজিবল। এখন আসো, বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য কথাটা দিয়ে কি বোঝায় জানো? আমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করি, অনেক সময় হয় না যে একটা ভাগশেষ অবশিষ্ট রয়ে গেল। মনে করো যে এখানে আমি 4 দিয়ে 5কে ভাগ করলাম, তাহলে এইখানে ভাগফল কত আসে? একবার নিলে 4 এবং ভাগশেষ কত? 1 রয়ে গেল। তার মানে এইখানে যেহেতু ভাগশেষ রয়ে গেছে, এইটাকে আমরা কি আর নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না?
আমাদের নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য একটা মাত্র কন্ডিশন, সেইটা হচ্ছে ভাগ করার পরে এই যে শেষে বা ভাগ শেষে কোনো কিছুই আসলে অবশিষ্ট থাকা যাবে না। যেমন আমি যদি এখানে 5কে 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো ভাগফল 1, এবং এইখানে আমার ভাগশেষ কত? 0। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার নিঃশেষে বিভাজ্য, এবং এইখানে আমার ভাগশেষ রয়ে গেছে। ডিভিজিবল বা বিভাজ্য বলতে বা নিঃশেষে বিভাজ্য বলতে তোমাদের এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে একটি সংখ্যাকে যখন অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করবা, তখন সেখানে কোনো ভাগশেষ আসলে থাকা যাবে না। ঠিক আছে, এখন আসো। আচ্ছা, এরপরে দেখো তো কি আছে আমাদের ফ্যাক্টর বা উৎপাদক। এই জিনিসটার জাস্ট একটা মাত্র ডেফিনেশন যদি আমি বলি, একটি সংখ্যাকে অন্য যত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকে আমরা কি বলতে পারবো? উৎপাদক বলতে পারবো। যেমন মনে করো 12 যদি একটা সংখ্যা হয়, 12র উৎপাদক আসলে কতগুলো হতে পারে? যেমন 1 2 3 4 6 12, এগুলাই তো 12র উৎপাদক। কেন? কারণ 1 2 3 4 6 12 এগুলা দিয়ে যদি তুমি 12কে ভাগ করো, তোমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত? 0। ঠিক আছে, এখন আসো, বা এইটাকে আমরা ওই যে আগে যেভাবে বলতাম, যেমন একটা বীজগাণিতিক রাশি যদি হয়, ওই বীজগাণিতিক রাশি কিভাবে থাকে? যোগ বিয়োগ আকারে থাকে। এই যোগ বিয়োগ সংবলিত একটা বীজগাণিতিক রাশিকে তুমি কমন নিয়ে হোক, সূত্র অ্যাপ্লাই করে হোক, বা যেভাবেই হোক, তুমি ওই যোগ বিয়োগ সংবলিত রাশিকে গুণ ফরম্যাটে নিয়ে আসছো। গুণ ফরম্যাটে আনার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকে তুমি ওই বীজগাণিতিক রাশির কি বলতে পারো? উৎপাদক বলতে পারো, তাই না? এখন আসো যে প্রাইম নাম্বারস আসলে কি। প্রাইম নাম্বারস বলতে আমরা মৌলিক সংখ্যা চিনি না। মৌলিক সংখ্যা কাকে বলেন? যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি। এই মৌলিক সংখ্যাকেই আমরা ইংলিশে কি বলি? প্রাইম নাম্বার বলে থাকি। এরপরে আমাদের পারফেক্ট নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে? পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে তোমার নর্মাল পূর্ণ সংখ্যাকে যদি আমরা স্কয়ার রূপে প্রকাশ করি, যেমন 2 স্কয়ার, এইটার রেজাল্ট কত? 4। 3 স্কয়ার, এইটার রেজাল্ট কত? 9। তার মানে এই 4, এই 9, এগুলো হচ্ছে আমাদের একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, বা এইটাকে আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের একদমই বেসিক কিছু কথাবার্তা, যে রিয়েল নাম্বার, ডিজিট, ইন্টিজার, অড নাম্বার, ইভেন নাম্বার, ডিভিজিবল, ফ্যাক্টর, প্রাইম নাম্বার এবং পারফেক্ট নাম্বার আসলে কি। এখন আসো, আমাদের কিছু কথা একটু মনে রাখতে হবে। এই যে এখানে বলাই আছে মাস্ট রিমেম্বার কিছু পয়েন্টস। যেমন এখানে কি বলা? একটা পূর্ণ সংখ্যা টোটাল কয় ধরনের হতে পারে? 3 ধরনের, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। আচ্ছা, এরপর দেখো, ড্যাশ মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। আচ্ছা, এমন কোন সংখ্যা আছে যাকে আমরা মৌলিক বা যৌগিক কোনোটাই বলতে পারি না? দেখো তো, আমাদের সংখ্যায় শুধুমাত্র এমন একটা সংখ্যাই আছে যাকে না আমরা মৌলিক বলতে পারি, না আমরা যৌগিক বলতে পারি। এমন সংখ্যা কোনটা? 1, তাই না? তাহলে এখানে 1 হচ্ছে এমন সংখ্যা যাকে মৌলিক বা যৌগিক কোনোটাই বলা যাবে না। এরপরে তাহলে একটি পূর্ণ সংখ্যা টোটাল 3 ধরনের, এবং 1 এমন একটা সংখ্যা যার না মৌলিক ফর্ম আছে, না যৌগিক ফর্ম আছে। না আমরা 1কে মৌলিক বলতে পারি, না যৌগিক বলতে পারি। এখন আসো, যে এই যে শূন্য, এই শূন্য সম্পর্কে আমাদের কিছু বিষয় একটু মনে রাখা প্রয়োজন। যে এই শূন্য আমাদের একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। শূন্য একটি নিউট্রাল নাম্বার। নিউট্রাল কেন? না এটা পজিটিভ, না এটা নেগেটিভ। এরপরে শূন্য আমাদের একটি ইভেন নাম্বার, মানে হচ্ছে শূন্য একটা জোড় সংখ্যা। এরপরে শূন্যের সাথে আর্যভট্ট নামটা জড়িত। আর্যভট্ট বিষয়টা কি বলতেছে? শূন্য সম্পর্কে সর্বপ্রথম যেই মনীষী ধারণা দেন বা যেই ব্যক্তি ধারণা দেন, তিনি হচ্ছেন আর্যভট্ট। আচ্ছা, এখন দেখো, আমরা একদম শুরুতে কি বলেছিলাম? সংখ্যাকে মেইনলি আমরা 2 ভাগে ভাগ করতে পারি, বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। এই বাস্তব সংখ্যা নিয়েই আমরা প্রথম অংশে আলোচনা করব। তো বাস্তব সংখ্যার যে ম্যাথগুলো আমাদের প্রয়োজন সেগুলো জাস্ট একটু দেখে নাও। আচ্ছা, এখন দেখো, আমরা সংখ্যাকে টোটাল কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, একদম মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি বাস্তব সংখ্যা এবং একটাকে কি বলি? জটিল সংখ্যা। বাস্তব সংখ্যার ম্যাথগুলার একটু গভীরে যাওয়ার আগে আমরা আমাদের একদম বেসিক কিছু ম্যাথ আছে যেগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখন দেখো তো, যে একদম প্রথম থেকে জাস্ট অল্প কয়েকটা ম্যাথ আমরা দেখব, যাতে পরবর্তীতে আমাদের এই বেসিকগুলা কাজে লাগে। যেমন 550, এখানে এই 5-এর স্থানীয় মান আসলে কত? দেখো তো, 5 এইটার স্থানীয় মান আমরা কত বলতে পারি? একক, দশক। তাহলে 5-এর এখানে
স্থান কততে আসতেছে? দশকের ঘরে। আর দশকের ঘরে যখন কোনো একটা জিনিস আছে, দশকের ঘরে যখন কোনো একটা জিনিস আসে, সেটাকে আমরা কি করতে পারি? 5 ইন্টু 10, তাহলে এখানে স্থানীয় মান অনুযায়ী কত হবে? 50, তাই না? এরপরে 0, 1, 2, 3 সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর আসলে বের করো। দেখো তো এই ম্যাথটা যদি একটু সমাধান করি, যে এইখানে 0, 1, 2, 3 এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আসলে কত হবে? আচ্ছা, বৃহত্তম সংখ্যা গঠনের জন্য আমরা কি জানি, যে যখন এরকম কমা দ্বারা অনেকগুলা সংখ্যা থাকে, আমরা সেই সংখ্যাগুলোকে অধক্রমে যদি সাজাই, অধক্রম বলতে কি? বড় থেকে ছোট। তাহলে দেখো তো 0, 1, 2, 3 এই এই চারটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? তাহলে 3। তাহলে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা সাজাই, বৃহত্তম। দেখো তো বৃহত্তম সংখ্যাটা কত হবে? প্রথমে 3 আসবে, এরপরে 3-এর থেকে একটু ছোটকে 2, 2-এর থেকে একটু ছোট 1 এবং সবচেয়ে ছোট 0। এখন আসো ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম যদি বলে, এইখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? দেখো তো এইখানে 0, 1, 2, 3 এই সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আসলে ঊর্ধ্বক্রমে সাজানো থাকে। ঊর্ধ্বক্রম বলতে কি? ছোট থেকে বড় অনুযায়ী। কিন্তু দেখো ছোট থেকে বড় যদি আমি সাজাই, সবচেয়ে ছোটকে 0 লিখলাম, তারপরে 1, 2, 3। একটা জিনিস খেয়াল করো, শূন্যকে আমি যখন সবার সামনে লিখলাম, তার কি আসলে কোনো ভ্যালু আছে? এই যে সামনের এই শূন্যটার আমরা কি আসলে কোনো ভ্যালু দিই না? তো তাহলে এইটাকে জাস্ট একটু রিপ্লেস করে 1-এর এই পাশে লিখো, যে এইখানে 1, 0, 2, 3 এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। কেন? কারণ আমরা শূন্যকে কখনো তো একটা সংখ্যার আগে লিখি না। শূন্যকে যদি আমি আগে লিখি, সেটা তো আসলে কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করে না, তাই না? এই কারণে শূন্যের সর্বডানে যেই বা সর্বপ্রথম ডানে যেই অঙ্কটা আছে, সেই অঙ্কটার পরে আমরা শূন্যকে লিখি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, এইটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। এখন সিম্পলি আমাদের এই যে 32, 10 এইটা থেকে যদি 1, 0, 2, 3 বিয়োগ করি, তাহলে আমরা আমাদের অ্যান্সার পাচ্ছি। কেন? কারণ আমাদের কি বলছিল, এই চারটা অঙ্ককে বা এগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার তুমি আসলে অন্তর নির্ণয় করো। তাহলে দেখো তো যদি বিয়োগ করি কত হয়? তাহলে 2187। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আসো আমাদের পরের কোয়েশ্চেনে। দেখো তো আমাদের পরের কোয়েশ্চেন কি বলছে? 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা, এই দুইটার আসলে অন্তর বের করতে হবে। অন্তর মানে কি? অন্তর, পার্থক্য, বিয়োগফল সবকিছু একই। ঠিক আছে? তাহলে 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা তুমি নিবা। আচ্ছা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বোঝায়? দেখো তো অঙ্ক পৃথকভাবে ওই যে প্রতীক বা চিহ্ন যেটা দিয়ে আমরা সংখ্যা প্রকাশ করি, এবং এই অঙ্ক আমরা টোটাল কয়টা নিব? 6টা নিব। এখন আসো 6 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা। একটা জিনিস খেয়াল করো, যে 6 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা নির্ণয় করতে হয়, আমাদের সংখ্যা পদ্ধতিতে বা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 0। তার মানে আমি যদি লিখি যে 6টা 0, যেহেতু 6 অঙ্ক বিশিষ্ট, তার মানে সবচেয়ে ক্ষুদ্র যেহেতু 0, তার মানে 6টা 0, 2, 4, 5, 6, 2, 4, 6টা। তার মানে দেখো তো 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। কিন্তু একটা জিনিস, যে এইখানে শুধুমাত্র শূন্য, এইটার আসলে কি কোনো ভ্যালু আছে? আমরা 1, 2, 10, 100, 1000 ব্যবহার করি। আমরা জানি যে 1000 একটা মূল্যবান, 1000 একটা মূল্যবান সংখ্যা, যেহেতু টাকার বিষয়ের সাথে জড়িত, তাই না? কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র যদি শূন্য থাকে, সেইটার কি আসলে কোনো ভ্যালু আছে? নাই। তাহলে যদি শুধুমাত্র শূন্যের কোনো ভ্যালু না থাকে, আমরা কি করতে পারি? আমরা এই যে একটা শূন্য যদি মুছে দিই, এইখানে যদি 1 লিখে দিই, কারণ একই শূন্যের থেকে বড় সংখ্যা এবং অন্যান্য সকল সংখ্যার থেকে ছোট। তাহলে দেখো তো লাভ কি হলো? এইখানে আমি যদি এখন অঙ্ক কাউন্ট করি, এইটা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। দেখো তো অঙ্ক কয়টা হলো? অঙ্ক 6টা হয়েছে না? 6 অঙ্ক বিশিষ্ট, 0 সংবলিত এবং একটা 1 সংবলিত। তার মানে এইটাই 6 অঙ্ক বিশিষ্ট আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা,
এখন আসো যে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো তো, অঙ্ক বলতে অঙ্ক টোটাল কয়টা বলো তো? শূন্য সহ আমাদের অঙ্ক টোটাল 10টা। যে 0, 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক। এই 10টা অঙ্কের মধ্যে আমরা তো আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমাদের 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লাগবে। দেখো তো, অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক যদি 0 হয়, তাহলে 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 9। তাহলে এরকম 4 অঙ্ক বিশিষ্ট তোমার বৃহত্তম 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম যে সংখ্যা সেটা কত হয়? সেটা হচ্ছে তোমার 9, 9, 9, 9। দেখো, 2টা এবং 4টা 9। এখন তুমি সিম্পলি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে তোমার কাছে যেই ফলাফলটা থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। কেন? কারণ তারা তো কোশ্চেনে বলছেই যে 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা, এদের আসলে তুমি কি বের করবা? অন্তর বা বিয়োগফল বা পার্থক্য আসলে একই কথা। ঠিক আছে? ওকে, এটা আমি আর বিয়োগ করে দিচ্ছি না, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বা হাতে কলমে এটা বিয়োগ করে নিও। আচ্ছা, এখন আসো আমাদের হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলতে আমরা কি দেখছিলাম? প্রাইম নাম্বার হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, দেখো তো, এই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলতে আসলে কি বোঝাচ্ছে? যেই সংখ্যাটাকে আমরা ভাগ করতে যদি চাই, মনে করো 13 একটা সংখ্যা আমি নিলাম, এই 13কে যদি আমি ভাগ করতে যাই, এমন কয়টা সংখ্যা খুঁজে পাবো যেটা দিয়ে 13কে ভাগ করলে আমার ভাগশেষটা 0 হয়? দেখো তো, 2টা সংখ্যা আমরা পাই কিন্তু, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 13 নিজে, তাই না? তার মানে এই 2টা সংখ্যা আমরা পেলাম। এছাড়া 13কে তুমি অন্য কোনো এমন সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করে ভাগশেষ 0 আনতে পারো? না। তাহলে যখন দেখবা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যেমন কোনো একটা সংখ্যাকে তুমি যদি ভাগ করে ভাগশেষ 0 আনার জন্য কেবলমাত্র 2টা সংখ্যা পাও, একটা হচ্ছে 1 এবং আরেকটা ওই সংখ্যা নিজে, তাহলে এই কন্ডিশন যেই সংখ্যার জন্য স্যাটিসফাই হবে সেটাই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এখন আমি যদি বলি যে 10, এইটাকে আমাদের একটা প্রাইম নাম্বার, একটু চিন্তা করে বলো তো, যে 10কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়েও ভাগ করা যায়, এই 2টা তো গেল। একই সাথে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য একাধিক সংখ্যা চলে আসছে না? তাহলে এই 10 আমাদের প্রাইম নাম্বার না। একইভাবে এখন যদি আমি বলি 57, এই 57 আমাদের প্রাইম নাম্বার কিনা? একটু চিন্তা করে বলো তো, 57 এটা কি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার? না। কেন? কারণ 57কে তুমি যদি ভাগ করো, 1 এবং 57 তো থাকবেই। এছাড়া আমরা আরেকটা জানি না যে কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখো তো, 7 এবং 5 যদি যোগ করো কত হয়? 7 5 12, এই 12 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই 57 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে এখানে 1 এবং 57 ছাড়াও তোমার 3 একটা এক্সট্রা সংখ্যা চলে আসছে। আবার যদি তুমি নামতা পড়ো 3 19 57, তাহলে 19ও চলে আসতেছে। তাহলে এই 57কে কি আমরা প্রাইম নাম্বার বলতে পারবো? না। ঠিক আছে? আমাদের এই প্রাইম নাম্বারের যে চার্ট আছে এটা একটু মনে রাখা লাগবে, কারণ অনেক সময় আমাদের হচ্ছে এমসিকিউতে প্রাইম নাম্বারের হচ্ছে চার্টটা দিয়ে দেয়। আমাদের যে প্রাইম নাম্বার চার্ট, 0 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা? 4টা। একইভাবে 11 থেকে 20, 21 থেকে 30 এই পর্যন্ত 4 2 2 এইভাবে জিনিসটা চলে যাচ্ছে। এই চার্টটা একটু মনে রাখার ট্রাই করবা, এবং স্পেশালি এইটা যে 1 থেকে বা 0 থেকে 100 পর্যন্ত টোটাল তোমার মৌলিক সংখ্যা কতগুলা? 25টা। জাস্ট এইটা এইভাবে একটু মনে রাখবা যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। ঠিক আছে? জাস্ট এইভাবে 0 থেকে 100 পর্যন্ত টোটাল যে 25টা মৌলিক সংখ্যা এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন দেখো, এখন আমি যদি বলি যে কোনো র্যান্ডম একটা জিনিস আমি বললাম যে 31 থেকে 70 পর্যন্ত তোমার আসলে মৌলিক সংখ্যা কতগুলা? তোমাকে আমি বললাম যে 31 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে কতগুলো? দেখো তো,
এইখানে কি বলছে 31 থেকে 40 পর্যন্ত কতগুলা? 2টা। 41 থেকে 50 পর্যন্ত কতগুলা? 3টা। 51 থেকে 60 পর্যন্ত 2টা। 61 থেকে 70 পর্যন্ত 2টা। তার মানে এই 31 থেকে এই 70 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কতগুলো আসে? 3 আর 2 5, 5 এবং 2 7, 7 এবং 2 কয়টা? 9টা। তাহলে এইখানে আমাদের অ্যান্সার কত হবে? শুধুমাত্র 9টা। ঠিক আছে? এইটা মনে রাখলে আমাদের ওই 31 থেকে 70 পর্যন্ত সংখ্যা লিখে লিখে চেক করার দরকার নাই। আমরা জাস্ট এই চার্ট থেকে আমরা বলতে পারবো যে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আমাদের আসলে মৌলিক সংখ্যা কতগুলো আছে। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের হচ্ছে ওইভাবে ডিপলি কোনো কিছু করানো হয়নি, শুধুমাত্র প্রথম চ্যাপ্টার থেকে একদমই বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে যে কোন জিনিসকে আমরা আসলে কি বলে থাকি, প্লাস অল্প কিছু ম্যাথ এবং হচ্ছে তোমার মৌলিক সংখ্যার একটা চার্ট। আমরা নেক্সট ক্লাসে সহমৌলিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, সমীকরণ সমাধান এই জিনিসগুলোর দিকে আগাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।